আন্তর্জাতিক চাপে গাজায় দৈনিক 10 ঘন্টা অভিযান স্থগিত রাখার ঘোষণা ইসরায়েলের। নির্দিষ্ট রুটে চলাচল করবে ত্রাণবাহী গাড়ি। দখলদারদের হামলায় নিহত আরও 71 ফিলিস্তিনি। শান্তি আলোচনায় সম্মতির পরও থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি। বেসামরিক এলাকায় হামলার অভিযোগ থাই সেনাদের। মন্দিরে হামলার পাল্টা দাবি নমপেনের। সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধের শঙ্কা। সাম্প্রদায়িক সংঘাত হুমকিতে ফেলতে পারে ভৌগোলিক অখণ্ডতা। রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স। এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ। দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। সমাবেশে মাহাথির মোহাম্মদের যোগদান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় দৈনিক 10 ঘন্টার জন্য অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। উপত্যকার নির্দিষ্ট এলাকায় স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে হামলা। এছাড়া নির্দিষ্ট রুটে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলাচল করতে পারবে ত্রাণবাহী গাড়ি। ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কে হতে যাওয়া জাতিসংঘের সম্মেলনে আরব দেশগুলো হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। চরম ক্ষুধার যন্ত্রণায় দিন কাটছে গাজার বাসিন্দাদের। খাবার না পেয়ে অনেকেই নীরবে প্রাণ হারিয়েছেন। ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানুষদের ওপর ইসরায়েলি হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। গেল মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েল অঘোষিত নিষেধাজ্ঞা জারির পর থেকেই নেতানিয়াহুর ওপর বাড়ছিল আন্তর্জাতিক চাপ। অবশেষে গাজায় নির্দিষ্ট সময়ের জন্য অভিযান স্থগিত করল ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় দৈনিক 10 ঘন্টার জন্য অভিযান স্থগিত থাকবে। আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা সিটিতে স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ রাখা হবে হামলা। একই সঙ্গে নির্দিষ্ট রুটে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলাচল করতে পারবে আন্তর্জাতিক সংস্থার ত্রাণের ট্রাক। ইসরায়েলের এমন ঘোষণার পরই মিশর থেকে গাজার উদ্দেশ্যে পাঠানো হয়েছে ত্রাণ। ইসরায়েলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে কোনো সময় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে, তবে এই যুদ্ধবিরতি সাময়িক না স্থায়ী হবে তা স্পষ্ট করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলন হতে যাচ্ছে। এখান থেকেই প্রথমবারের মতো আরব রাষ্ট্রগুলো হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল বারো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তির দাবি বিক্ষোভকারীদের। ফিলিস্তিনের পক্ষের রাস্তায় নামেন লন্ডনের বাসিন্দারাও। গাজায় চরম খাদ্য সংকটের প্রতিবাদ জানান তারা। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ চিলিতে। গাজা যুদ্ধ বন্ধে চুক্তি ও উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। শহরে অবস্থিত মার্কিন দূতাবাস অভিমুখে বিশাল র্যালি করেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্য ও সাধারণ ইসরায়েলিরা। খণ্ডকালীন চুক্তিতে রাজি নন বলে জানান তারা। দ্রুত চুক্তি করতে নেতানিয়াহু প্রশাসনের ওপর চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বিক্ষোভকারীদের। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও দুর্ভিক্ষকে কেন্দ্র করে যুক্তরাজ্যের লন্ডনে ডাউনিং স্ট্রিটে বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। গাজায় চরম খাদ্য সংকটের প্রতিবাদ জানান তারা। ত্রাণ সহায়তার লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা। গাজা সংকট নিরসনের দাবিতে উত্তাল লাতিন আমেরিকার দেশ চিলি। শনিবার রাজধানী সান্তিয়াগোতে জড়ো হন হাজারো ফিলিস্তিনপন্থী। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান তাদের। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার আহ্বানের পরও থাই কম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। দুই দেশ শান্তি আলোচনায় বসতে রাজি হলেও ফের উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তবর্তী এলাকা। শান্তি আলোচনা আহ্বানের ঘণ্টা খানেকের মধ্যেই শুরু হয় গোলাবর্ষণ। দুই দেশই একে অন্যের উপর দায় চাপাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ আরও জটিল রূপ নিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম স্পর্শকাতর সীমান্ত অঞ্চলটি ফের পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। শান্তি আলোচনা ঘোষণার কয়েক ঘণ্টা পর রোববার সকালে থাই কম্বোডিয়া সীমান্ত জুড়ে আবারও শুরু হয় গোলাগুলি ও ভারী কামান হামলা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, থাইল্যান্ড উপকূলবর্তী একাধিক স্থানে হামলা চালিয়েছে। এদিকে থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডিয়া থেকে ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে গোলা ছোড়া হয়। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও প্রাণহানি হয়েছে গবাদি পশুর। এর আগে 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন, আহত হয়েছেন আরও শতাধিক এবং উভয় দেশের সীমান্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,30,000 মানুষকে। এ প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। দুই দেশ শান্তি আলোচনায় সম্মতি দেয়া বলে জানানো হয়, তবে বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। এই সংঘাত শুধু সীমান্ত বিরোধ নয়, বরং এটি পরোক্ষভাবে চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের লড়াই হিসেবেও দেখা হচ্ছে। থাইল্যান্ড ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, আর কম্বোডিয়া বর্তমানে চীনের ঘনিষ্ঠ। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, সামরিক শক্তিতে থাইল্যান্ড অনেক এগিয়ে আছে। অন্যদিকে কম্বোডিয়ার বাহিনী এখনও পুরনো সোভিয়েত ট্যাঙ্ক ও চীনা অস্ত্রের ওপর নির্ভরশীল। রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি ও আস্থাহীনতা এই সংঘর্ষ এখনও চলমান রেখেছে। এতে থাই কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকেই এগোচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নেই কোনো অগ্রগতি। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। নতুন করে দনবাস অঞ্চলের 2টি গ্রাম দখলের কথা জানিয়েছে মস্কো। ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সুমি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে ধীরে ধীরে পিছু হটছে রুশ সেনারা। এদিকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইউক্রেন সংকটকে ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে চীন। রাশিয়ার স্তাভরোপোল অঞ্চলে শনিবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে একটি শিল্প এলাকা। গভর্নর জানান, ইউক্রেন থেকে ছোড়া ড্রোন হামলায় আগুন ধরে যায় একটি নির্দিষ্ট স্থাপনায়। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও থেকে ধারণা করা হচ্ছে হামলার লক্ষ্য ছিল সিগন্যাল প্ল্যান্ট। এটি একটি রেডিও যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা, যেখানে জ্যামিং টেকনোলজি তৈরি করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। এর আগে ইউক্রেনের নিপ্র ও সুমি অঞ্চলে 27টি ক্ষেপণাস্ত্র ও 208টি ড্রোন ছুড়েছে রাশিয়া। নিপ্র পেট্রোভস্ক অঞ্চলের গভর্নর জানান, ওই হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। নিপ্র শহরের একটি আবাসিক ভবন ও শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি শপিং সেন্টারেও হামলা হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ডোনেৎস্ক এবং নিপ্র পেট্রোভস্ক অঞ্চলের 2টি গ্রাম তারা দখল করেছে। রাশিয়ার দাবির জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সুমি অঞ্চল থেকে রুশ বাহিনীকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। খার্কিভ, দোনেৎস্ক বিভিন্ন এলাকায় আহত হয়েছেন উদ্ধারকর্মীরাও। পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যেই তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত 3য় দফার আলোচনায় নীতিগতভাবে একটি শীর্ষ বৈঠকে সম্মতি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এমন তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের দূত বলেন, ইউক্রেন যুদ্ধে চীন নিরপেক্ষ অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিং অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক স্বার্থে এই সংকটকে ব্যবহার করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দাবানলের কবলে গ্রিস, কসোভো। অ্যাথেন্সের কাছে ছড়িয়ে পড়েছে আগুন, পড়ছে ঘরবাড়ি, খামার। আগুন নেভাতে কাজ করছে ন্যাটোর হেলিকপ্টার। তীব্র বাতাসের কারণে বাড়ছে ঝুঁকি। সিরিয়ায় আবারও দেখা দিয়েছে গৃহযুদ্ধের শঙ্কা। দ্রুজ ও বেদুইনদের সংঘর্ষ ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে তুরস্ক। এরই মধ্যে রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নিয়ে প্যারিসে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর সিরিয়ার কূটনীতিকরা। সুয়েদায় চলতি মাসে দ্রুজ ও বেদুইনদের সংঘর্ষে নিহত হন শত শত মানুষ। সংঘাত বন্ধ হলেও উত্তেজনা কমছে না, বরং সিরিয়াকে ভাঙার গুঞ্জন জোরালো হচ্ছে। দেশটির উত্তর পূর্বে কুর্দি শাসিত অঞ্চল নিয়ে আবারও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ অস্ত্র সমর্পণ না করলে সমঝোতা হবে না বলে সাফ জানিয়েছে দামেস্ক। অন্যদিকে এসডিএফ বলছে, বিনা চাপে স্বেচ্ছায় সংলাপে বসতে প্রস্তুত।
কিন্তু নিরস্ত্রীকরণ তাদের জন্য লাল দাগ হয়ে থাকবে। মার্চের চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে নতুন আলোচনার জন্য একমত হয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সিরিয়া। দ্রুজদের উপর বেদুইনদের হামলা থামাতে না পারায় প্রশ্নের মুখে পড়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারার নেতৃত্ব। ইসরায়েলের দাবি, গণহত্যা ঠেকাতে তারা সিরিয়ার ভেতর অভিযান চালিয়েছে। তবে তুরস্ক বলছে নিজেদের একনায়কত্ব অক্ষত রাখতে সিরিয়াকে দুর্বল ও বিভক্ত করা ইসরায়েলের পুরনো চাল। বিশ্লেষকরা বলছেন এই সংকটের পেছনে বিদেশি শক্তির ভূমিকাও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। তুরস্ক একদিকে এসডিএফ ও দামেস্কের মধ্যে সংলাপে সহায়তা দিতে চায়, অন্যদিকে সতর্ক করে বলে যে কোনো বিচ্ছিন্নতামূলক পদক্ষেপ হলে আঙ্কারা তা জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে। এছাড়া সিরিয়ার সামরিক, স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাত পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা জরুরি বলে উঠে এসেছে জাতিসংঘ সমর্থিত সংলাপে। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইরানিদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি। এর মধ্যেই ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, যুদ্ধে 120টির বেশি দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে, যা বৈধ আত্মরক্ষার স্বীকৃতি। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে। খামেনি জানান, শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ উল্টো প্রতিক্রিয়া আনবে। তিনি আরও জানান, সামরিক ও বৈজ্ঞানিক গতিপথ এখন আরও বেগবান হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, রাশিয়া, চীন, ব্রিক্স, এসসিও সহ কৌশলগত অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করাই হবে তেহরানের অগ্রাধিকার। তিনি আরও বলেন, 12 দিনের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সক্রিয় কূটনৈতিক বার্তা পৌঁছেছে। যুদ্ধের সময়ও ইরানি কূটনীতিকেরা সমর্থন আদায়ে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ইরানি কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সামরিক ও কূটনৈতিক মঞ্চ একসঙ্গে কাজ করেছে। তিনি দাবি করেন, কূটনৈতিক তৎপরতার ফলে 120টির বেশি দেশ তেহরানের পাশে অবস্থান নেয় এবং ইরানের আত্মরক্ষাকে বৈধ বলে স্বীকৃতি দেয়। আরাকচি আরও বলেন, হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করেছেন, কেউ কেউ কয়েকদিন বাড়িতেও ফেরেননি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল কুয়ালালামপুর। জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকা দ্রব্যমূল্য, দুর্নীতি প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে শনিবার রাস্তায় নামেন হাজারো মানুষ। এদিন বিক্ষোভে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার ভোর থেকেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। সকাল 9:30টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক দাতারান মারদেকা স্কোয়ার। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ। আনোয়ার ইব্রাহিমের প্রশাসন 18 মাস ধরে ক্ষমতায় থাকলেও চালের সরবরাহ সংকট, ডিজেলের মূল্য বৃদ্ধি, কৃষকদের দুর্দশা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ বিক্ষোভকারীদের। তাদের প্রধান দাবি ছিল কর্মচারী ভবিষ্যৎ তহবিল বা ইপিএফ থেকে টাকা উত্তোলনের অনুমতি ফিরিয়ে আনা, জনস্বাস্থ্য কর্মীদের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, পেরিকাতান ন্যাশনাল নেতা মহিউদ্দিন ইয়াসিন, আজমিন আলী এবং বিরোধী দলীয় নেতা হামজা জাইনুদ্দিন সহ অনেক শীর্ষ নেতা। পুলিশ জানায় প্রায় 18,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তবে আয়োজক সংগঠন 5 যুবদলের দাবি, এই সংখ্যা ছিল 2 লাখেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ প্রধানমন্ত্রী আনোয়ারের জন্য একটি স্পষ্ট বার্তা যে মালয়েশিয়ার মানুষ পরিবর্তন চায়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর। ভারতের ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নকশাল বাহিনীর 3 সদস্য নিহত হয়েছে। শনিবার ভোরে ঘাগরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এদিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায় ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফ। অভিযান চলাকালে সশস্ত্র বিদ্রোহীরা গুলি চালালে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় 3 অস্ত্রধারী। যুক্তরাষ্ট্রের ডেনভারে উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের চাকায় আগুন ধরলে বাতিল করা হয় ফ্লাইট। স্থানীয় সময় শনিবার দুপুরে মায়ামিগামী বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎ করেই এর নিচের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় উড্ডয়ন। পরে সামনে ও পেছনের দরজার স্লাইড ব্যবহার করে 173 যাত্রী ও 6 জন ক্রুকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ছুরি হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার বিকেলে অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটি এলাকায় একটি ওয়ালমার্ট স্টোরে ছুরি হাতে এক ব্যক্তি ঢুকে পড়ে। এলোপাতাড়ি হামলা চালায় ক্রেতাদের ওপর। খবর পেয়ে সেখানে পৌঁছে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। অভিবাসীদের কারণে ইউরোপের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপে ক্রমবর্ধমান অভিবাসী প্রবাহকে সাংস্কৃতিক আগ্রাসন আখ্যা দিয়েছেন তিনি। স্কটল্যান্ড সফরে গিয়ে এমন মন্তব্য করায় আবারও সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বহু মানুষ আশ্রয়ের খোঁজে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। 2015 সালে সিরিয়া সংকটের সময় থেকে ইউরোপে শরণার্থী ঢল বহুগুণে বেড়েছে। এই পরিস্থিতি সামলাতে গিয়ে সামাজিক বিভাজন এবং রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে বিভিন্ন দেশে। জাতিসংঘের তথ্য বলছে ইউরোপে বর্তমানে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা 8,70,00,000-এরও বেশি। স্কটল্যান্ড সফরে গিয়ে বিমানবন্দরে ইউরোপের অভিবাসী ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ট্রাম্প বলেন, ইউরোপ জুড়ে যেভাবে অভিবাসীরা ঢুকছে তাতে অঞ্চলটির নিরাপত্তা, সংস্কৃতি ও সামাজিক ভারসাম্য চরম ঝুঁকিতে পড়েছে। তার মতে এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম একটি ভিন্ন ইউরোপ পাবে যার নিজস্ব কোনো পরিচয় থাকবে না। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ফেরত পাঠানোর অভিযান পরিচালনা করবে তার প্রশাসন। এরই মধ্যে হাজার হাজার অভিবাসীকে আটক ও বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার এবং শূন্য সহনশীলতা নীতির কারণে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইউরোপের অভিবাসীদের নিয়ে তার মন্তব্য নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দাবানলে জ্বলছে গ্রিস ও কসোভো। অ্যাথেন্স উপকণ্ঠ ও কাইথিরা দ্বীপে ছড়িয়ে পড়েছে দাবানল। আর কসোভোর গ্রাম ও খামারে আগুনে পুড়ছে ঘরবাড়ি, গবাদি পশু। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও বাতাসে বেড়েছে আগুনের ঝুঁকি। গ্রিসের রাজধানী এথেন্স থেকে 25 কিলোমিটার উত্তরে ক্রিওনেরি ও ড্রোসোপিজে গ্রামে আগুন নেভাতে হেলিকপ্টার, বিমান আর শতাধিক দমকল কর্মী দিনভর চেষ্টা চালান। জ্বালানির মজুতসহ কারখানা ও বসতবাড়ি পুড়ে যায় আগুনে। বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আতঙ্কে রাজধানীতে সরিয়ে নেওয়া হয়েছে বহু এলাকাবাসীকে। একই দিনে গ্রিসের কাইথিরা দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ে আরোনিয়াদিকা, পিটসিনাডেস ও আরিও গ্রামে। সেই সব এলাকার বাসিন্দারা দ্রুত দ্বীপের নিরাপদ জায়গায় সরে যান। 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপমাত্রায় বিপর্যস্ত দ্বীপ জুড়ে এখন ধোঁয়া আর ছায়ের ঘন কুয়াশা। এদিকে কসোভোতে অন্তত 29টি দাবানলের খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ডুবিজদে গ্রামে আগুনে পুড়ে মারা গেছে বেশ কয়েকটি গবাদি পশু। ধ্বংস হয়েছে ঘরবাড়ি ও যন্ত্রপাতি। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ন্যাটোর একটি হেলিকপ্টার। বিশেষজ্ঞরা জানান, এই দাবানলের পেছনে রয়েছে দ্রুত বদলে যাওয়া জলবায়ু। ওয়াইল্ড ফায়ার হটস্পট নামে পরিচিত এই অঞ্চলগুলোর জন্য নতুন কৌশল ও জরুরি প্রস্তুতি দরকার বলে পরামর্শ দেন তারা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্তর্জাতিক চাপে গাজায় দৈনিক 10 ঘন্টা অভিযান স্থগিত রাখার ঘোষণা ইসরায়েলের। নির্দিষ্ট রুটে চলাচল করবে ত্রাণবাহী গাড়ি। দখলদারদের হামলায় নিহত আরও 71 ফিলিস্তিনি। শান্তি আলোচনায় সম্মতির পরও থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে গোলাগুলি। বেসামরিক এলাকায় হামলার অভিযোগ থাই সেনাদের। মন্দিরে হামলার পাল্টা দাবি নম পেনের।
এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনায় নেই অগ্রগতি। পাল্টাপাল্টি হামলায় নিহত কয়েকজন। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সংঘাতকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।